তোমার শাদী হয়ে গেছে সুকন্যা। শাদীর পরে তোমাদের দুজনকে উপহার দিতে হয়। ব্রজেন্দ্র, আপনাকে উপহার হিসেবে আপনার ওয়ালিদের জীবন দান করলাম। আর সুকন্যা, আমি তোমাকে রতনপুরের দুর্গ উপহার হিসেবে দিলাম। আর কথা দিচ্ছি, রতনপুর আর ধবলগড় সুরক্ষিত থাকবে। আমি আসলে ওনাদের এটা বোঝাতে চেয়েছিলাম যে ওনারা কার সঙ্গে কথা বলছেন। উপহার কখনো চেয়ে নিতে নেই আর ছিনিয়েও নিতে নেই। উপহার হৃদয় থেকে দেওয়া হয়। সেই জন্য আমি হৃদয় থেকে ভালোবেসে এই উপহার দিলাম। আর আমি এর মধ্যে তোমার নামে এই দুর্গ লিখে দিয়েছি। আমি আপনাকে সবকিছু হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু আপনার প্রশ্ন কোনোদিনও শেষ হবে না যোধা বেগম। বলুন, আপনি কি বলতে এসেছেন? আমি বুঝতে পারছি না, যখন আপনি রতনপুরের দুর্গ অচল সিংকে দিয়েই দিয়েছিলেন, তখন আবার সেটা যুদ্ধ করে কেন জয় করলেন? এর দুটো কারণ আছে যোধা বেগম। প্রথমত, ওই দুর্গ যদি আমি ওনাদের কথাতেই দিতাম, তাহলে রাজনৈতিকভাবে আমার পরাজয় হতো আর আমি সেটা মেনে নিতে পারতাম না। আর একবার আমি পরাজিত হলে আমার ক্ষমতা কমে যেত। আর দ্বিতীয় কারণ হলো যোধা বেগম, নিজের ক্ষমতায় আর পরিশ্রম না করে কেউ যদি আমার কাছে কিছু চায়, আমি তাকে তা দিই না। সে জমি হোক, দুর্গ হোক, ঐশ্বর্য হোক বা ভালোবাসা। আমি তো ভাবতাম যে আপনি শুধু জয় করতে ভালোবাসেন, পরাজিত হতে নয়। আপনি চাইলে অনেক কিছু ভাবতে পারেন যোধা বেগম, কিন্তু সত্যি হলো এটাই, যুদ্ধেও জয় করতে হয় নিজের পরিশ্রম দিয়ে, নিজের শরীরের রক্ত ঝরিয়ে। ওই দুর্গটা আপনি যখন এত কষ্ট করে পেয়েছিলেন, তাহলে সুকন্যাকে কেন উপহার দিলেন? সত্যি বলতে দুর্গ আমি সুকন্যাকে নয়, সেই সম্পর্ককে দিয়েছি যা আমার আপনার সঙ্গে রয়েছে, আমেরের সঙ্গে রয়েছে। আপনার ওয়ালিদ, আপনার আম্মিজান আর আপনিও যে সম্মান আমাকে দিয়েছেন, এমনকি আমার পরিবারকেও দিয়েছেন। সেই জন্য আমি এটা চাই না যে কেউ বলুক যে শাহেনশাহ সম্মানের বদলে সম্মান দিতে জানে না। এত বড় শাহেনশাহ আপনি, সবাই আপনার ব্যাপারে কি ভাবে তাতে আপনার কি যায় আসে? যায় আসে যোধা বেগম, সবাই আমার সম্পর্কে কি ভাবছে, এমনকি আপনিও কি ভাবছেন, এই নিয়ে আমি সত্যিই ভাবি। এবার আমি আপনাকে একটা কথা বলবো যোধা বেগম। আপনাকে আমি সেই উত্তর দেব যে প্রশ্ন আপনি করেননি, যে রতনপুরের দুর্গ আমার কেন এত পছন্দের। যোধা বেগম, যখন আমি খুব ছোট ছিলাম, তখন আমার ওয়ালিদ শাহেনশাহ হুমায়ুন ওই দুর্গ আমাকে দিয়েছিলেন। তিনি ওই দুর্গের সব থেকে উঁচু জায়গায় নিয়ে গিয়েছিলেন আর নিচের দিকে দেখিয়েছিলেন, আর আমাকে বলেছিলেন যে এখান থেকে যতদূর তুমি দেখতে পাচ্ছ, একদিন এই সব কিছু তোমার হবে। ওই দুর্গটা যদি আপনার এতই প্রিয় হয়, তাহলে সুকন্যাকে আপনি কেন দিলেন? এরও দুটো কারণ আছে যোধা বেগম। প্রথমত, ওই দুর্গের উপর থেকে যতদূর দেখেছিলাম, এখন আমার সাম্রাজ্য তার থেকেও বড়। আর দ্বিতীয় কারণ হলো যোধা বেগম, ওই দুর্গ আমি আমেরের রাজকুমারীকে নয়, বরং মোগল সাম্রাজ্যের বেগমের বোনকে দিয়েছি। উত্তর তো আপনি দিয়েছেন শাহেনশাহ, কিন্তু যোধা বেগমের প্রশ্ন যুক্তিসঙ্গত। কিন্তু সত্যিই তো, কেন কেন আমি ওনার সব কথা নিয়ে এত ভাবি, কেন?
জালালের বাহিনী আমের থেকে আগ্রার দিকে এগিয়ে চলেছিল। সেই সময় আবহাওয়ার উপর মানুষের কোনো হাত ছিল না। বৃষ্টির মধ্যে হালকা হাওয়ার সঙ্গে হঠাৎ যে ঝড় আসতে পারে এই খবর আগে পাওয়ার উপায় ছিল না। আর ওটা ছিল ভয়ঙ্কর দুর্যোগের একটা দিন। আজগার সাহেব, আমার মনে হচ্ছে আজ রাতে আমাদের এগোনোটা আর উচিতই হবে না। সেই জন্য আজ রাতে এখানে বিশ্রাম নেব। জো হুকুম শাহেনশাহ, যাত্রা স্থগিত করো। আপনার সিদ্ধান্ত একদম সঠিক হুজুর। যতক্ষণ না এই তুফান থামছে আমাদের সামনে এগোনো উচিত নয়। আমরা তো সৈন্য, এসব তুফান আমরা সহ্য করে নিই, কিন্তু বেগম এবং অন্যান্য মহিলারা এই তুফান এবং ঠান্ডা সহ্য করতে পারবেন না। আজগার সাহেব, আপনি একটা কাজ করুন। আম্মি জানার বড় আম্মি এছাড়া সমস্ত মহিলাদের তাঁবুতে সেগুলো পাঠিয়ে দিন, যা ওনাদের প্রয়োজন। প্রত্যেকের তাঁবুতে কাঠ আর আগুনের ব্যবস্থা করুন। ব্যবস্থা হয়ে যাবে হুজুর, এখন আপনি বরং বিশ্রাম নিন। আপনি পর্দা ফেলতে ভুলে গিয়েছিলেন যোধা বেগম। হুজুরে আলা, উঠুন হুজুরে আলা। নির্বোধ, তুমি দুঃসাহস করলে কি করে আমাকে জাগানোর? এমন কি হয়েছে যাতে তুমি আমার ঘুম নষ্ট করলে? হুজুরে আলা, কি? এক্ষুনি চলো, আর আমি যেরকম বলছি সেরকমই করবে। জালালের কাছে এক্ষুনি সৈন্য পাঠাও।
আপনি এখানে? আমি আপনাকে আগেও বুঝিয়েছি শাহেনশাহ, মানছি যে আমরা স্বামী স্ত্রী, কিন্তু আমাদের কোনো সম্পর্ক নেই। আপনি কেন বোঝেন না? আমি এখানে একা, বাইরে ঝড় হচ্ছে। আমি আশা করিনি এই পরিস্থিতির আপনি সুযোগ নেবেন শাহেনশাহ। যোধা বেগম, আপনি ভুল বুঝছেন। আমি আসলে এখানে... আপনি নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবেন না। আমি শুধু আম্মি জানের কথার মান রাখতে এখানে আছি। উনি যাতে কষ্ট না পান তাই আপনার সঙ্গে এক কক্ষে আমি আছি। এর অর্থ এটা নয় যে আপনার যা ইচ্ছে আপনি তাই করবেন আমার সাথে। আপনি এখানে থাকুন, আমি চললাম। দাঁড়ান যোধা বেগম, দেখুন বাইরে খুব ঠান্ডা পড়েছে, আপনি অসুস্থ হয়ে পড়বেন। আপনি আমার কথা শুনুন, এই ঠান্ডার মধ্যে আপনি বাইরে বের হবেন না। বাইরের ওই ঠান্ডা আপনার থেকে অনেক ভালো, আমি সহ্য করে নেব। ঠান্ডায় আমার কিচ্ছু হবে না। যোধা বেগম, যোধা বেগম আপনি ভিতরে চলুন। দেখুন আপনি ভুল বুঝছেন, এরকম কোনো ইচ্ছে ছিল না আমার। দেখুন এখানে থাকলে আপনি অসুস্থ হয়ে পড়বেন, আর আপনি মুঘল সাম্রাজ্যের বেগম। চলুন ভিতরে। আমি জানি আমার জায়গা কোথায়। আমি আর আপনাকে বিশ্বাস করি না। তাহলে ঠিক আছে যোধা বেগম, আমি দেখি এত ঠান্ডায় আপনি এখানে কতক্ষণ থাকতে পারেন। শুভরাত্রি যোধা বেগম। যোধা বেগম কারোর কথা শোনেন না, এবার নিশ্চয়ই উনি অসুস্থ হয়ে পড়েছেন। আমাকে ছোবেন না। খোয়া যাচ্ছে না। বেগমের অবস্থা এখন কেমন? চেষ্টা করছি। মতিবাই, এই ঔষধটা ঠিক করে বাঁধবে, একদম যেন মিহি হয়। শাহেনশার সঙ্গে কি আমি একলা কথা বলতে পারি? এমন কি কথা আছে যে জালালকে একা বলতে হবে? আমাকে জানতেই হবে। অবশ্যই খোয়াজা সেরা। আমরা সবাই বেগম যোধার জন্য চিন্তিত। এখানে সবাই বেগম যোধার আপনজন। আপনি নির্দ্বিধায় সবার সামনে বলতে পারেন, আমিও জানতে চাই। ঠিকই বলেছেন, কিন্তু কথাটা এমনই যে আমাকে শাহেনশার সাথে একলা কথা বলতে হবে। বলুন, কি বলতে চান আপনি? আমার বশে যেটা ছিল আমি সেটা করেছি শাহেনশাহ, কিন্তু যোধা বেগমের শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, কোনো উন্নতি হচ্ছে না, শ্বাস ক্ষীণ হয়ে আসছে, ঔষধ কোনো কাজ করছে না। এখন যোধা বেগমের জীবন বাঁচানোর একটাই উপায় আছে, ওনার জ্ঞান ফেরাতে হবে, আর তার জন্য শরীর গরম হওয়াটা খুবই জরুরি। ওনার সাহায্য কেবল ওনার শহর মানে আপনি করতে পারেন। ওনার শহর হওয়ার জন্য কি করা উচিত সেটা আপনি ভালো করেই জানেন। আমাকে অনুমতি দিন।
একদিকে যোধা বেগমের জীবন আর অন্যদিকে ওনাকে দেওয়া কথা। এবার আমি কি করব? তাহলে এই উপায়ে বলেছেন খোয়াজা সেরা বেগম যোধার জন্য? আর আপনি কেন কোন পীর ফকির বা ওপরওয়ালা স্বয়ং এসে আমাকে বলেন যে জালাল যোধাকে ভালোবেসে ফেলেছে, আমি তখনও বিশ্বাস করব না। আপনি হাসছেন ওয়াজিরে আলিয়া রোকেয়া বেগমের দুর্ভাগ্য দেখে? না রেশম, বেগম রোকেয়ার দুর্ভাগ্যের জন্য নয়, বেগম যোধার দুর্ভাগ্যের কথা ভেবে হাসছি। আপনি হাসছেন ওয়াজিরে আলিয়া রোকেয়া বেগমের দুর্ভাগ্য দেখে? না রেশম, বেগম রোকেয়ার দুর্ভাগ্যের জন্য নয়, বেগম যোধার দুর্ভাগ্যের কথা ভেবে হাসছি। এসো আদম। আম্মিজান, আপনি এখনো জেগে আছেন? শুনলাম যে যোধা বেগমের নাকি কিছু একটা হয়েছে। হয়নি এখনো আদম, হবে। কে? বেগম যোধা সেটা হারাতে চলেছেন যেটা আমরা চেয়েছিলাম। এমনকি আম্মিজান? বেগম যোধার প্রতি জালালের আকর্ষণ। বুঝলে না তুমি? কোনো ব্যাপার নয়, আমি তোমাকে বোঝাচ্ছি আদম। আদম, বাচ্চারা ততক্ষণ পর্যন্ত জেদ ধরে থাকে যতক্ষণ পর্যন্ত ওর ওই প্রিয় খেলনাটা না পায়। যখন ওই বাচ্চাটা খেলনাটা পেয়ে যায় তখন কিছুক্ষণের জন্য ওই খেলনাটা নিয়ে খেলে, কিন্তু ওই খেলনার প্রতি আকর্ষণ কমে যায়। তারপর ওই খেলনাটা কক্ষের কোণে পড়ে থাকে। আম্মিজান, আমি তো কিছুই বুঝতে পারছি না। বেগম যোধার প্রতি জালালের আকর্ষণ যতক্ষণ পায়নি ততক্ষণ ছিল, আর এখন যখন বেগম যোধাকে পেয়ে যাবে তারপর জালালের আকর্ষণ শেষ হয়ে যাবে। একটু ভেবে দেখো, বেগম যোধা আমের পর্যন্ত খাস ছিল, আগ্রাতে সাধারণ হয়ে যাবে। আদম, এত ভেবো না তুমি। যা হচ্ছে তা হতে দাও, আর যা হবে তা ভালোর জন্যই হবে। এবার বেগম যোধার আতঙ্কের হাত থেকে আমরা মুক্তি পাবো। সেই জন্যই বলছি, নিশ্চিন্তে ঘুমো। ঠিক আছে আম্মিজান, আপনি বলছেন যখন, আমি যাচ্ছি। ঔষধ কোনো কাজ করছে না। এখন যোধা বেগমের জীবন বাঁচানোর একটাই উপায় আছে, ওনার জ্ঞান ফেরাতে হবে। আর তার জন্য শরীর গরম হওয়াটা খুবই জরুরি। ওনার সাহায্য কেবল ওনার সহার মানে আপনি করতে পারেন।